অভিক সুনীতিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। ভোরের আলো চোখে পড়তেই অভিকের ঘুম ভেঙে যায়। সে দ্রুত উঠে বসে। সুনীতির স্নিগ্ধ মুখের পানে তাকিয়ে একটা স্বস্তির শ্বাস ফেলে। সুনীতি তার স্ত্রী, যে তার মানসিক শান্তির কারণ। অভিক ঘড়িতে সময় দেখে নেয়। আজ সকাল সকালই তাকে বেরিয়ে পড়তে হবে নতুন মিশনের জন্য। তাই সে দ্রুত উঠে পড়ে তৈরি হতে থাকে। সুনীতি ঘুমাচ্ছে দেখে তাকে আর বিরক্ত করলো না। যাওয়ার আগে সুনীতির পেটে হাত বুলিয়ে বলল, নিজের মায়ের খেয়াল রেখো লিটল স্যাম। তোমার বাবার জন্যও দোয়া করো, যেন আজ আমি যেই মিশনে যাচ্ছি সেটা সফল হয়। বলেই অভিক বেরিয়ে যায়। আরাফাতও মিশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। গতকাল রাতে সে অহনাকে সারপ্রাইজ গিফট হিসেবে একটা ডায়মন্ড পেন্ডেন্ট গিফট করেছে। তবে অহনার তরফ থেকে সে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, সেটা সে এখনো দেয়নি। তাই আরাফাত যাওয়ার আগে অহনাকে মনে করিয়ে দিল, আজ যেন ফিরে এসে নিজের সারপ্রাইজটা পায়। অহনা বলে, নিশ্চয়ই পাবে। আমি তো আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছি, যেন তোমাকে সারপ্রাইজটা আমি দিতে পারি। বলেই একটা রহস্যময় হাসি দেয় অহনা। আরাফাত যাওয়ার সময় রুমের দরজা পার হওয়ার সময় হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়। অহনা এই ঘটনায় ভীষণ ঘাবড়ে যায়। আরাফাতকে টেনে তুলে বলে, তুমি ঠিক আছো তো? হুম, পায়ে সামান্য চোট পেয়েছি, এটা কোনো ব্যাপার না। আমায় এখনই বের হতে হবে। অহনা ভীষণ চিন্তিত লাগছিল। অহনা আর থাকতে না পেরে বলেই দেয়, আজ তোমার না গেলে হয় না? কাল থেকে আমার মনটা কেমন যেন কু গাইছে। মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আজ আবার যাওয়ার সময় এই বাধা। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমিও না অহনা, এসব নিয়ে এত ভেবো না। এসব তোমার মনের ভুল। তুমি আমাকে নিয়ে একটু বেশিই চিন্তা করো তো, তাই এমন ভাবছো। আদতে আমার কিছুই হবে না। এর আগেও আমি এমন কত মিশনে গিয়েছি। তবুও অহনার মন মানতে চায় না। সে অভিকের উদ্দেশ্যে বলে, আমাকে কথা দাও, তুমি একদম সহি সালামতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, সাবধানে যেও। আল্লাহর নাম নিও, উনি তোমায় সকল বিপদ থেকে রক্ষা করবেন। আরাফাত অহনাকে একটা গভীর আলিঙ্গনে স্নিগ্ধ করে তোলে। অহনা আরাফাতকে ভীষণ শক্তভাবে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই অনেক দূরে চলে যাবে। আরাফাত অহনাকে বলে, এখন ছাড়ো, আমায় যেতে হবে তো। অহনার বুক থেকে হঠাৎ করেই ধক করে ওঠে। সে বলে ওঠে, তোমাকে কিন্তু আবার আমার কাছেই ফিরতে হবে। তোমার কাছে না ফিরে কোথায় যাব শুনি? বলেই অহনার কপালে একটা চুমু খেয়ে বিদায় নেয় আরাফাত। আরাফাত যখন যাচ্ছিল তখনই অহনার হৃদস্পন্দন ক্রমশ বাড়ছিল। বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছিল। কেন জানি তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা কেউ তার বুক থেকে চিরে বের করে নিচ্ছে। অহনা চোখটা বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, তুমি আমার স্বামীকে রক্ষা করো আল্লাহ, ওর যেন কোনো বিপদ না হয়। বলেই কিছু দোয়া পড়ে। কিন্তু তবুও তার মন থেকে দুশ্চিন্তা দূর হয় না। সেনা ক্যাম্প থেকে আজ সীমান্ত মিশনের জন্য দুটো আলাদা টিম করা হয়েছে। এর মধ্যে একটা টিমের নেতৃত্বে রয়েছে মেজর অভিক এবং অন্য নেতৃত্বে রয়েছে মেজর আরাফাত। সাগর মেজর আরাফাতের টিমেই রয়েছে। ক্যাম্প থেকে দুটো টিম ভাগ হয়ে সবাই দুটি ভিন্ন পথে রওনা দেয়। আরাফাত নিজের টিমে থাকা সকল সেনা সদস্যের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই সতর্ক থাকবে। ওরা যে কোনো দিক থেকে অতর্কিত হামলা চালাতে পারে। আজ যে কোনো কিছুর বিনিময়ে আমাদের ওই পাচারকারী চক্রকে সমূলে উৎখাত করতে হবে, না হলে আমাদের দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। সাগর সহ উপস্থিত বাকি সকলে জওয়ান একসাথে বলে উঠল, জি মেজর, আমরা সব দিক থেকে খেয়াল রেখে চলার চেষ্টা করব। আরাফাত একটা তৃপ্তির হাসি দিয়ে বলে, গুড, তোমাদের মধ্যে এই স্পিরিটটাই দেখতে চেয়েছিলাম। সাগর সহ বাকি সকল সেনা সদস্য আরাফাতকে অনুসরণ করে তার পিছু পিছু যেতে থাকে। যাওয়ার পথে আরাফাত তাদেরকে ভিন্ন নির্দেশনাও দেয়। সুনীতি আজ তার মাসিক চেকআপের জন্য হাসপাতালে এসেছে। সুনীতির সাথে এসেছে অহনাও। সুনীতি অহনার কাছে দুঃখ প্রকাশ করে বলে, জানিস, অভিকাজ মিশনে যাওয়ার সময় আমাকে একবারও বলে যায়নি। আমার খুব মন খারাপ হয়েছে জানিস ওর ওপর। আজ শুধু ওকে একবার আসতে দে,
ওর সাথে আর কথাই বলবো না। অহনা হেসে বলে, তোদের তো এটা নিত্যদিনের ঘটনা। হঠাৎই তার মুখটা মলিন হয়ে যায়। সে বলে, আমিও আরাফাতকে আজ যেতে মানা করেছিলাম। আমার মনটা না বড্ড কু ডাকছে জানিস। আল্লাহ না করুক কোনো বিপদ না হয়ে যায়। তুই এসব চিন্তা মনে আনিস না। এটাই তো ওদের দায়িত্ব। ওরা দেশের সেবায় সব সময় এমনভাবেই নিয়োজিত থাকে। এই জন্যই তো দেশের মানুষ নিশ্চিন্তে থাকতে পারে। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। আমাদের তো নিজেদের স্বামীকে নিয়ে গর্ব করা উচিত। সুনীতি অহনার উদ্দেশ্যে বলে, তুই কি আরাফাত ভাইকে ব্যাপারটা জানিয়েছিস গতকাল? অহনা বলে, না রে, আমি শিওর না হয়ে জানাতে চাইনি। তাই তো আজ একেবারে হাসপাতালে প্রেগন্যান্সির টেস্ট করাতে চলে এসেছি। সুনীতি বলে, তুই তো বললি অনেক সিমটম মিলে গেছে। তোর নাকি বমি লাগে, মাথা ব্যথা করে, পিরিয়ডও নাকি অফ। আমার মনে হয় রিপোর্টটা পজিটিভই আসবে। সুনীতির বলা কথাটা শেষ হতে না হতেই একজন নার্স এসে অহনাকে ভেতরে যেতে বলল। সুনীতি আগেই ডাক্তারকে দেখিয়েছে। ডাক্তার বলেছে সবকিছুই নর্মাল। এখন শুধু অহনার রিপোর্ট আসার বাকি। কিছুক্ষণ পরে অহনা খুশি মনে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে সুনীতিকে জড়িয়ে ধরে বলল, রিপোর্ট পজিটিভ দোস্ত, আমি মা হতে চলেছি। সুনীতি উৎফুল্ল হয়ে বলে, অভিনন্দন দোস্ত। আমাকে কিন্তু 1 প্যাকেট মিষ্টি খাওয়াতে হবে। হুম, খাওয়াবো খাওয়াবো। শুধু তুই খাইলেই তো হবে না, আরাফাত ভাইয়েরও পকেট তো ফাঁকা করতে হবে, তাই না? প্রথমবার বাবা হতে চলেছে বলে কথা। আমি তো ভাবতেই পারছি না আরাফাত এই খবরটা পেয়ে কতটা খুশি হবে। গতকাল আমাকে অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে, আর আজ আমি ওকে দেব বলেই একটা স্মিত হাসি দেয়। সীমান্তের তুমুল গোলাবর্ষণ চলছে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ত্র পাচারকারী চক্রের মধ্যে। কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়। গুলি করতে করতে সাগর সহ কিছু সেনা সদস্য সেফ জোনের বাইরে একটু বেশি এগিয়ে গিয়েছিল। আরাফাত ব্যাপারটা খেয়াল করে। এরই মধ্যে 2-3 জন সেনা সদস্য গুলিবিদ্ধও হয়। সাগর সহ আরো 10-15 জন যখন তখন বিপদের মুখোমুখি। আরাফাত বুঝতে পেরে সে যদি এখন কিছু করে তাহলেই এই 10-15 জনের কাউকেই বাঁচানো যাবে না। এই জন্য আরাফাত নিজের জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে গিয়ে তাদের সাথে যোগ দেয়। সাগর তাকে উদ্দেশ্য করে বলে, মেজর, আপনি নিরাপদে থাকুন। এখানে বিপদ হতে পারে, আমরা সবটা সামলাচ্ছি। আমি তোমাদের সবাইকে এভাবে বিপদে ঠেলে দিয়ে একা নিজের কথা ভাবতে পারবো না। এখানে তোমরা সবাই আমার দায়িত্বে আছো, তাই তোমাদের রক্ষা করাও আমার দায়িত্ব। বলেই সে বন্দুক যুদ্ধ চালিয়ে যায়। ধীরে ধীরে অপর পক্ষকে অনেকটাই ধরাশায়ী করে দেয়। কিন্তু এরই মধ্যে হঠাৎ একটা গুলি ছুটে এসে আরাফাতের বুকটা ভেদ করে যায়। আরাফাত সাথে সাথেই বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাগর চিৎকার করে বলে ওঠে, মেজর! আরাফাতের বুক থেকে তীব্র রক্তক্ষরণ হচ্ছিল। সে বুঝতে পারছিল তার সময় ক্রমশ ফুরিয়ে আসছে। শেষবারের মতো অহনার চেহারাটা ভেসে ওঠে আরাফাতের মানসপটে। সে একটা মলিন হাসি দেয়। সাগর আরাফাতের পাশে বসে পড়ে বলে, মেজর, চোখ খোলা রাখার চেষ্টা করুন, উই উইল সেভ ইউ। আরাফাত অস্পষ্ট স্বরে বলে, অহনা, আমার অহনা। মেজর! আরাফাত বলে ওঠে, অহনার আমি ছাড়া আর কেউ নেই, ওর খেয়াল। কথাটা সম্পূর্ণ করার আগেই আরাফাতের কথা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। সাগর একটা বিকট চিৎকার করে বলে ওঠে, না মেজর, চোখ খুলুন, চোখ খোলা রাখার চেষ্টা করুন প্লিজ, বলেই কান্না করা শুরু করে দেয়। অহনা ও সুনীতি ক্যাম্পে এসে বসে আছে। কিছু সেনা সদস্য তাদেরকে এখানে নিয়ে এসেছে। দুজনেরই ভীষণ চিন্তা হচ্ছিল, কারণ অভিক এবং আরাফাতের কোনো দেখাই মিলছিল না। অহনা সুনীতির উদ্দেশ্যে বলে, তোর কি মনে হয় রে দোস্ত? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। ওরা তো কিছু বলছেও না আমাদের। এমনিতেও আমার মনটা তো কু গাইছিল সকাল থেকে। এই মিশনে গিয়ে কোনো বিপদ হলো না তো? সুনীতিও চিন্তিত স্বরে বলে, আমার তো সেটাই ভয় হচ্ছে রে, আল্লাহ না করুক ওদের যেন কোনো বিপদ না হয়। সুনীতির এই কথা বলার পরপরই অভিক চলে আসে। তাকে অনেক বিধ্বস্ত লাগছিল, চোখগুলো একদম রক্তিম। সুনীতি ধীর পায়ে উঠে দাঁড়িয়ে
সাবধানতার সহিত অভিকের কাছে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আমার ভীষণ ভয় হচ্ছিল। অভিক কোনো উত্তর দেয় না। এবার অহনা উঠে দাঁড়িয়ে বলে, আরাফাত কোথায় ভাইয়া? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরাফাতের নাম শুনেই অভিকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে পেছন ফিরে তাকায়। কয়েকজন সেনা সদস্য একটা লাশ বহন করে নিয়ে আনছে। অহনা চরম হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। লাশটা অভিকের নির্দেশে মাটিতে নামানো হলো। অহনা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেল। সুনীতিও হতবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ প্রবল হাওয়া এসে লাশের মুখটা থেকে কাপড়টা সরে গেল। সাথে সাথে অহনা একটা তীব্র আর্তনাদ করে উঠল। সুনীতিও মুখ চেপে কাঁদতে লাগলো। অভিক সুনীতির মাথায় হাত রেখে বলল, তুমি সামলাও নিজেকে। অহনা ভাবিকে তো এখন তোমাকেই সামলাতে হবে। এদিকে অহনা আরাফাতকে এভাবে দেখে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে আরাফাতের মৃতদেহের পাশে বড়ে আহাজারি করতে করতে বলে ওঠে, আরাফাত, এই আরাফাত, চোখ খোলো না, তাকাও, আমার দিকে তাকাও। তুমি তো আমায় কথা দিয়েছিলে আবার আমার কাছে ফিরে আসবে। আমার যে তোমাকে অনেক বড় একটা খুশির খবর দেওয়ার আছে। জানো, আমি মা হতে চলেছি। আমার গর্ভে তোমার সন্তান বেড়ে উঠছে। তুমি কিভাবে আমাদের দুজনকে ছেড়ে এভাবে চলে যেতে পারো? তুমি তো এখনো ওর আগমনের খবরটাও পেলে না। আর না, আমাদের সন্তান তার বাবার সান্নিধ্য পেল। চোখ খোলো আরাফাত, চোখ খোলো। সুনীতি এগিয়ে এসে অহনার উদ্দেশ্যে বলে, তুই শান্ত হ অহনা। কিভাবে শান্ত হব আমি? লোকটা সকালেও একদম সুস্থ স্বাভাবিক ছিল, আর এখন? আমি বলেছিলাম ওকে আজ যেন কোনো মিশনে না যায়, কিন্তু ও আমার কথা শুনলো না। ও এভাবে কেন আমায় ছেড়ে চলে গেল? এখন আমি কি নিয়ে বাঁচবো? অহনা এভাবে আরো কিছুক্ষণ আহাজারি করে, অতঃপর জ্ঞান হারালো। সাগর এসে অহনার পাশে বসলো। সুনীতিকে বলল, ওনাকে এখনই ডাক্তারের কাছে নিতে হবে। ওনার অবস্থা আমার মনে হচ্ছে ভালো ঠেকছে না। কিভাবে ভালো থাকবে ও? আরাফাত ভাই ওর স্বামী ছিল, ওর জীবন সঙ্গী, ওর অনাগত সন্তানের পিতা। ও কিভাবে এই ধাক্কাটা সামলাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরাফাত ভাই কিভাবে? আমাদের প্রাণ বাঁচানোর জন্যই উনি নিজেই নিজের জীবন বিসর্জন দিয়েছেন। উনি একজন বীর, বলেই কেঁদে ফেলল সাগর। তার মনে এতদিন আরাফাতের জন্য যে একটা চাপা ক্ষোভ ছিল, তা অপ্রতুল সম্মানে পরিণত হয়েছে। সাগর বুঝতে পারছে এই লোকটা কতটা ভালো ছিল। অহনাও কতটা ভাগ্যবতী ছিল যে এমন একজন লোককে স্বামী হিসাবে সে পেয়েছিল। আরাফাতের মৃত্যুর খবর শুনে তার বাবা শফিক ইসলাম এবং মা আনোয়ারা বেগমও ছুটে এসেছেন। আনোয়ারা বেগম এসেছেন থেকেই যতটা না ছেলের জন্য আফসোস করছেন, তার থেকে অনেক বেশি দোষারোপ করছেন অহনাকে। অহনার জ্ঞান ফেরার পর থেকেই সে একটু বাইরে এসে আরাফাতের লাশের কাছে। আনোয়ারা বেগম অহনাকে দেখা মাত্রই ছুটে এসে তার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলেন, এই কাল নাগিনী আমার ছেলেটাকে খেয়ে নিল, এর জন্যই আমার ছেলেটা মরে গেছে। তোর কখনো ভালো হবে না। শফিক ইসলাম এমনিতে নিজের ছেলের শোকে কাতর, তার উপরে স্ত্রীর এহেন ব্যবহার দেখে তিনি আর নিজেকে সামলে রাখতে না পেরে বললেন, আল্লাহর দোহাই লাগে আনোয়ারা, তুমি মেয়েটাকে এভাবে বলো না। জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তুমি কোন হিসাবে মেয়েটাকে এভাবে দোষারোপ করছো? আনোয়ারা বেগম দমে না গিয়ে আরো বলতে থাকেন, আমার ছেলে তো এর আগেও অনেক মিশনে গেছে, কখনো তো এমন হয়নি, কিন্তু এই মেয়েটার সাথে বিয়ের পরই এমন হলো। না, এই মেয়ের চরিত্র ভালো না, আর না ওর ভাগ্য। এটা একটা অপয়া, আমার ছেলের খুনিও। সুনীতি আর চুপ থাকতে না পেরে আনোয়ারা বেগম বললেন, অনেক হয়েছে আন্টি, এবার দয়া করে চুপ থাকুন। অহনাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। এতক্ষণ আমি কিচ্ছু বলিনি মানবতার খাতিরে। ভেবেছিলাম আপনি নিজের ছেলেকে হারানোর শোকে এসব ভুল ভাল বলছেন, কিন্তু এবার আপনি লিমিট ক্রস করছেন। আপনি যেমন নিজের ছেলেকে হারিয়েছেন, তেমনি অহনাও কিন্তু ওর স্বামীকে হারিয়েছে, তাই ওর কষ্টটাও কোনো অংশে কম না।
আনোয়ারা বেগম বললেন, আমাকে এসব শোনাতে এসো না। এই মেয়ের যা চরিত্র, যা হারিয়েছে, সেটা শুধু আমি, আমার একমাত্র ছেলেকে আমি হারিয়েছি। ও এতদিন, এই তো দুদিন পরই ঠিক আরেকটা জুটিয়ে ফেলবে। সুনীতি এবার চরম রেগে গিয়ে বলে, অহনা আপনার পুত্রবধূ, ওর সম্পর্কে আপনি দয়া করে এত নিম্ন কথা বলবেন না। তার ওপরও অহনা আপনার ছেলের সন্তানের মা হতে চলেছে। আনোয়ারা বেগম এ কথা শুনে আরো বেশি ক্ষেপে গিয়ে বলেন, কি প্রমাণ আছে যে এই বাচ্চাটা আমার ছেলের? এই মেয়েকে তো বিয়ের দিনই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। জানি না এর সাথে কোনো ছেলের অবৈধ সম্পর্ক ছিল, হয়তো সেই ছেলেরই। আনোয়ারা বেগম নিজের পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই শফিক ইসলাম ঠাস করে চড় বসিয়ে দেন। আনোয়ারা বেগম চড় খেয়ে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ফোঁস করতে থাকেন। শফিক ইসলাম বলেন, তুমি আর একটাও বাজে কথা বলবে না। নিজের ছেলের মৃত্যুর পর কোনো মা এমন জঘন্য কথা বলে? সি, তুমি শুধু আমাকেই দোষ দিতে পারবে, আর কিছুই করতে পারবে না। কিছু একটা কথা আমি সর্প স্পর্শ করে বলছি, এই মেয়েকে আমি কিছুতেই ঘরে তুলব না। এর জন্য আমার ছেলের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছিল। মৃত্যুর আগ অবধি ছেলেটা আমার সাথে ভালোভাবে কথা বলল না। এই মেয়েকে আমি মেনে নিব না, না ওর গর্ভের সন্তানকে নিজের বংশধর হিসাবে মানব। আর তুমি যদি আমার সিদ্ধান্ত মেনে না নাও, তো আমি বিষ খাবো। আনোয়ারা। অহনা এসব তিক্ত কথা শুনে ভীষণ ব্যথিত হয়। যদি সে একা থাকতো তাহলে হয়তো অপমানে এতক্ষণ নিজেকে শেষ করে দিত, কিন্তু তার গর্ভে যে বেড়ে উঠছে নতুন একটা প্রাণ, তার আরাফাতের শেষ চিহ্ন, এটা তো শেষ শেষ হতে দিবে না। অহনা ছোট থেকে তার মায়ের সিঙ্গেল মাদার হিসাবে কিভাবে সংগ্রাম করেছে তা দেখেছে। এখন তাকেও হয়তো সেই সংগ্রামটা করতে হবে। অহনা নিজের চোখের জলটা মুছে বলে, যদি ভাগ্য এমনই লেখা থাকে তো তাই হবে। আমি হার মানব না। আমার সন্তানের জন্য আমায় শক্ত থাকতেই হবে। আরাফাত তো আমাদের কথা ভাবলো না, কিন্তু আমাকে তো ভাবতে হবে। দূর থেকে সাগর দেখছিল অহনাকে। এতক্ষণ নির্জীব অহনার চোখে হঠাৎই অন্যরকম একটা অনুপ্রেরণা দেখে সাগরের মুখে হাসি ফুটে উঠল। সাগর মনে মনে বলে উঠল, মেজর আরাফাত আমাদের সবাইকে ঋণী করে রেখে গেছে, সেই ঋণ আমরা শোধ করবই। আরাফাতের মৃতদেহকে সেনাবাহিনীর তরফ থেকে বিশেষ সম্মান দেওয়া হয়। অতঃপর তার জানাজা শেষে নিজ গ্রামের বাসা সাভারে দাফন করা হয়। অহনা পুরোটা সময় শক্ত মূর্তিতে পরিণত হয়। এখন থেকে সে তার জীবনের নতুন যাত্রা শুরু হয়েছে। সুনীতি মন খারাপ করে অহনার পাশে বসেছিল। আরাফাতের মৃত্যুর 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এই 1 মাসে অনেক কিছুই বদলে গেছে। সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও অহনা এখনো শোকে নিমগ্ন। নিজের খেয়ালও সে ঠিকমতো রাখছে না। বর্তমানে অহনা তার বাড়িতেই অবস্থান করছে, কিন্তু সেখানেও নানান রকম ঝামেলা। কারণ সুনীতির মা তাকে তার মামার বাড়ি, সুনীতির মামা সবকিছু মেনে নিলেও মামি এবং মামাতো ভাই বোনেরা অহনার এখানে থাকাটা ভালো চোখে নিচ্ছেন না। তাদের মত, অহনা যেহেতু এখন গর্ভবতী, তাই তার শ্বশুরবাড়িতেই থাকা উচিত। ওইদিকে আনোয়ারা বেগম তো এই সন্তানকে নিজের বংশের সন্তানের মর্যাদা দিতেই রাজি নন। শফিক ইসলাম অনেক বুঝিয়েও কোনো লাভ করতে পারেননি, তাই শেষ অবধি হার মেনে নিতে বাধ্য হয়েছেন। অহনার মামির কথার সুরও অনেকটা আনোয়ারা বেগমের মতোই। তার মতে অহনার বিয়ের দিন যা হয়েছিল তাতে তাদের সম্মান নষ্ট হয়ে গেছে, তাই তিনি অহনাকে মেনে নিতে পারছেন না। সুনীতি আজ এসেই অহনার উদ্দেশ্যে বলে, তুই আমাদের সাথে চল, এখানে তোকে এত গঞ্জনা সহ্য করে থাকতে হবে না। অহনা মলিন হেসে বলে, না রে, আমি আর কারোর উপরে বোঝা হতে চাই না। এখানে থেকে না হয় কিছু মন্দ কথা শুনতে হচ্ছে, কিন্তু কেউ তো আর আমাকে বের করে দিতে পারছে না। সুনীতি দীর্ঘশ্বাস ফেলে বলে, নিজের কথা না ভাবিস, অন্তত নিজের সন্তানের কথা ভাব। তোর তো এখন নিজের সন্তানের জন্য হলেও নিজেকে ভালো রাখতে হবে। একটু তো আমি আশা করতে পারি নাকি? আমার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আমার। ওর বাবা তো ওর সব দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিল,
তাই এখন যা করার আমাকে একাই করতে হবে। তবে চিন্তা নেই, আমি তো ছোটবেলা থেকে নিজের মাকে দেখেছি সিঙ্গেল মাদার হয়ে কিভাবে বাঁচতে হয় জানি আমি। ভাবছি অনলাইনে একটা বিজনেস শুরু করব, সেখান থেকে যা উপার্জন হবে তা দিয়েই আমার সন্তানের চলে যাবে। তাছাড়া আরাফাত আমাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমিয়েছিল আমাদের ভবিষ্যতের কথা ভেবে। ওখানে 5 লাখের মতো টাকা আছে, সেটা আমার সন্তানের ভবিষ্যতে কাজে লাগবে। সুনীতি বলে, বাংলা সেনাবাহিনীর তরফ থেকে যে 10 লাখ টাকা দেওয়া হয়েছিল সেটা তো আরাফাত ভাইয়ের মা সম্পূর্ণ দখল করে নিল। তুই এটা নিয়ে কিছু বললি না কেন? অহনা রাগী স্বরে বলে, আমার স্বামীর জীবনের বিনিময়ে পাওয়া টাকা নিয়ে এতটা ছোটলোকি করার মানসিকতা আমার হয়নি। ওনার সন্তানের টাকা উনি নিয়েছেন, সেটা ওনার ব্যাপার। আমি এই ব্যাপারে কিচ্ছু বলবো না। সুনীতি বুঝতে পারে আর বড় কথা না বাড়িয়েই বলে নেয়, তাই সে চুপ থেকে যায়। কিছু সময় চুপ থেকে অহনার উদ্দেশ্যে বলে, তুই থাক, আমি তাহলে আজ উঠি। রাতের বেলা হঠাৎই সুনীতি ভীষণ অসুস্থ বোধ করে। অভিক বর্তমানে সিলেটের সেনা ক্যাম্পে অবস্থান করছে, আর সুনীতি ঢাকায় শ্বশুর বাড়িতে। তাই সুনীতির ঘরে একাই ছিল। রাতে পেটের তীব্র ব্যথা অনুভূত হওয়ায় সে নিজের শ্বশুর শাশুড়িকে ডাকতে থাকে। পাশের রুম থেকে আহসান চৌধুরী ও রাহেলা খাতুন ছুটে আসেন। দুজনেই সুনীতির এহেন অবস্থা দেখে হকচকিয়ে যায়। রাহেলা খাতুন ভীত স্বরে বলেন, আমার মনে হয় ওর প্রসব বেদনা উঠেছে, আমাদের এখনই ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আহসান চৌধুরীও সম্মতি জানিয়ে বলেন, তুমি একটু বৌমার পাশে থাকো, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স কল করছি, অভিককেও ব্যাপারটা জানাতে হবে। আহসান চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে সব কাজ করতে থাকেন। এদিকে রাহেলা খাতুন সুনীতিকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি নিজেকে সামলাও বৌমা, দেখবে কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর নাম নাও, আল্লাহ তোমার আর তোমার বাচ্চাকে একদমই ঠিক রাখবেন। আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, মনে হচ্ছে আমি একদম শেষ হয়ে যাব। এরকম কথা বলতে নেই মা, এই সময় একটু ব্যথা হয়, তুমি চিন্তা করো না তো। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে। রাহেলা খাতুন ও আহসান চৌধুরী মিলে সুনীতিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আহসান চৌধুরী অভিককে ফোন করে সবটা জানিয়েছেন। অভিক সুনীতির হঠাৎ এই অসুস্থতার কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তার ভীষণ দুশ্চিন্তাও হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। অনেক ভেবে সে উপর মহলে যোগাযোগ করে। অতঃপর অনেক কষ্টে একদিনের ছুটি ম্যানেজ করে রাতের ফ্লাইটের ব্যবস্থা করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সিলেট থেকে ঢাকায় পৌঁছে অভিক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে সে খবর পেয়েছে যে সে কন্যা সন্তানের পিতা হয়েছে। তার স্ত্রী এবং সন্তান দুজনেই ভালো আছে। মূলত নর্মাল ডেলিভারি হয়েছে, সিজারের প্রয়োজন পড়েনি। তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছে ভীষণ সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হলো অভিক। তার মায়ের কোল জুড়ে আছে ছোট্ট একটি প্রাণ। অভিককে দেখা মাত্রই রাহেলা খাতুন তার দিকে এগিয়ে গিয়ে বলেন, এই দেখো অভিক, তোমার মেয়ে একদম তোমার মতোই দেখতে হয়েছে। আমি তো ওকে দেখা মাত্রই অবাক হয়ে গিয়েছিলাম, এ যেন আমার ছোট্ট অভিকের প্রতিচ্ছবি। অভিক নিজের ছোট্ট মেয়েকে কোলে তুলে নেয়। মেয়েকে কোনো কান্না কেন কান্না করছে না, চুপচাপ পৃথিবীকে অবলোকন করছে। অভিক কিছুটা ভয় পেয়ে বলে, ও কি কান্না করেনি? রাহেলা খাতুন বলেন, জন্মের পর থেকে সে তো কি কান্না, একটু আগেই চুপ হলো, এখন কি বিজ্ঞের মতো গোটা পৃথিবী দেখছে। আমার তো মনে হচ্ছে আমার নাতি অনেক মেধাবী হবে। অভিক নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে তো আমার মতোই মেধাবী হতে হবে, ওকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। এরই মধ্যে তার মাথায় সুনীতির চিন্তা আসে। সে বলে, আচ্ছা সুনীতি কেমন আছে? আহসান চৌধুরী বলেন, ও সুস্থ আছে, ওকে কেবিনে শিফট করা হয়েছে। অভিক নিজের মেয়েকে সাথে নিয়ে সুনীতির কেবিনের দিকে পা বাড়ায়। অভিক কেবিনে প্রবেশ করতেই সুনীতি সজাগ হয়। অভিকের পানে তাকাতেই তার কোলে নিজের ছোট্ট অংশটাকে দেখে সুনীতির চোখ জড়িয়ে যায়। সে আবেগপ্রবণ গলায় বলে ওঠে, আমাদের ছোট্ট রাজকন্যা। অভিক খুশি মনে এগিয়ে এসে বলে, একদম তোমার আর আমার প্রতিচ্ছবি আমাদের মেয়ে। আমি তো ওর নাম ঠিক করেই রেখেছি, আমার মেয়ের নাম হবে অভিক্ষা। তোমার পছন্দ হয়েছে তো নামটা? এমনিতেও
আকিকার পর ওর একটা সুন্দর নাম রাখা হবে, তবে আমি ওকে অভিক্ষা বলেই ডাকবো। অভিকের মেয়ে অভিক্ষা। সুনীতি হেসে বলে, নামটা সত্যিই অনেক সুন্দর। আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল নীতি। এখন আমাদেরকে আমাদের সন্তানকে ভালো করে মানুষ করতে হবে। আমি তো নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ওকে যতটা সম্ভব ভালো রাখা যায়। তুমি আমার সাথে থাকবে তো এই যাত্রায়? আমি হয়তো নিজের ব্যস্ততার জন্য আমাদের মেয়েকে যথেষ্ট সময় দিতে পারবো না, কিন্তু তোমাকে কিন্তু সবসময় ওর খেয়াল রাখতে হবে। ওকে ভালো মন্দ সব শেখাতে হবে। একজন সুনাগরিক হিসাবে এবং মানবিক হিসাবে গড়ে তুলতে হবে তোমাকেই। সুনীতি বলে ওঠে, মা হিসাবে আমি নিজের দায়িত্ব কোনো কমতি রাখবো না। আমাদের মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে, দেখে নিয়ে। অভিক একটা সুন্দর হাসি দেয়। সুনীতি সেই হাসির দিকে তাকিয়ে বলে, আমাদের মেয়ের জীবনে যেন এমন সুখে শান্তিতে ভরে ওঠে, সেই কামনাই করি। অভিক ও সুনীতির জীবন এখন তাদের আদরের মেয়ে অভিক্ষা ঘিরেই ভালোই কাটছে। অভিক্ষাও এখন অনেকটাই বড় হয়ে গেছে। ওর বয়স এখন 6 মাস। অল্প স্বল্প হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে। সুনীতি নিজের মেয়েকে নিয়ে অনেক খুশি থাকলেও অহনার কথা ভেবে তার বুকটা ধক করে ওঠে। অহনা এতগুলো দিন যেন কতটা কষ্টে অতিবাহিত করেছে তার খবর সুনীতিই কেবলই জানে। সুনীতির মাঝে মধ্যে ইচ্ছে হয় যদি সে ক্ষমতা পেত তাহলে অহনার জীবনটা আবারও নতুন করে গুছিয়ে দিত, কিন্তু সেটা তো এত সহজে সম্ভব নয়। অহনা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সে একাই বাকিটা জীবন নিজের সন্তানকে নিয়েই কাটিয়ে দিবে। এই সমস্ত কথা ভেবেই সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ সে অহনার সাথে দেখা করতে এসেছে। অহনার মামার বাড়িতে গিয়েই সবার প্রথমে সে পরিলক্ষিত করে অহনাকে অনেকটাই রুগ্ন লাগছে। এখন তার প্রেগন্যান্সির 9 মাস চলছে। এই অবস্থায় যতটা সবল থাকা উচিত ততটা সবল অহনা নয়। সুনীতি অহনার উদ্দেশ্যে বলে, তুই কি নিজের একটুও খেয়াল রাখিস না? অহনা সুনীতিকে পুরোপুরি উপেক্ষা করে তার কোলে থাকা অভিক্ষার গালে আদর করে বলে, আমার অভিক্ষা মামুনিটা কেমন আছে? খুব শীঘ্রই তোমার একটা খেলার সাথে আসতে চলেছে দুনিয়ায়। ছোট্ট অভিক্ষা না জানি অহনার কথার মানে কি বুঝলো, কিন্তু সে খিলখিল করে হাসতে লাগলো। যেই হাসি দেখে অহনার নয়ন জুড়িয়ে গেল। সে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর হাসি। আমার বাচ্চাটাকে কি আমি এতটা সুখী করে রাখতে পারবো? অহনার কথার জবাবে সুনীতি বলে, তুই একটু বেশি চিন্তা করছিস অহনা। এতটা ভাববার কিছুই হয়নি। দেখবি তোর সন্তান অনেক বেশি খুশি হবে, সুখী হবে। আমরা সবাই আছি তো। অহনা একটু ভরসা পায়। কিছু একটা মনে পড়তে সুনীতিকে বলে, জানিস, এই কয়েক মাস ধরে আমি লক্ষ্য করছি কেউ যেন গোপনে আমার অনেক খেয়াল রাখছে। প্রতি মাসের শুরুতেই আমার জন্য বিভিন্ন ফল মূল ও স্বাস্থ্যকর খাবার পাঠায়। আমার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেয়। কিন্তু এইসব কে করছে কিছুই বুঝতে পারছি না। সুনীতি একটা হতাশার শ্বাস ফেলে। সে জানে এসব কে করছে। তার মনে পড়ে যায় আরাফাতের মৃত্যুর কিছুদিন পরের ঘটনা। ফ্ল্যাশব্যাক। সাগর সুনীতির কাছে এসে বসে জানতে চায়, আপু, অহনার কি খবর? উনি ভালো আছেন তো? ওর কি ভালো থাকার কথা সাগর? তুমি তো সবই জানো কিভাবে ওর জীবনটা এলোমেলো হয়ে গেল। এসব কিছুর জন্য আমি দায়ী আপু। আমার জন্যই আজ অহনার এই দশা। তুমি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? সাগর তখন সুনীতিকে অহনার বিয়ের দিনের সব ঘটনা খুলে বলে। সব শুনে সুনীতি হতবাক হয়ে যায়। সাগর বলতে থাকে, আমার জন্যই সেদিন আবির এমন একটা জঘন্য কাজ করেছিল, যার জন্য অহনাকে সবাই খারাপ ভাবছে। আমিই অপরাধী। সুনীতি সাগরকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি নিজেকে দোষ দিও না। এখানে যা কিছু হয়েছে তার নিয়তি ছিল। তুমি তো চাইলেই এই সুযোগের সদ্ব্যবহার করতে পারতে, কিন্তু সেটা না করে যা মহানুভবতা দেখিয়েছ সেটাই অনেক। কজন পারে এভাবে নিজের ভালোবাসার বলিদান দিতে? কিন্তু এসব করে কি লাভ হলো আপু? সেই তো অহনার নামে দুর্নামই বের হলো। আমি চাই এখন সব সত্যিটা সবাইকে বলে দিতে, তারপর যা হবার হবে। সুনীতি কিছুক্ষণ বিষয়গুলো নিয়ে চিন্তা করে বলে, এমনটা করতে গেলে হিতে আরো বিপরীত হতে পারে।
এখনো কেউ নিশ্চিত হয়ে কিছুই বলতে পারছে না, কিন্তু তুমি যদি এখন সবাইকে সবটা বলো, তখন তোমাকে আর অহনাকে নিয়ে একটা নোংরা কাহিনী তৈরি করবে সবাই। তখন সত্যটা কেউই মানতে চাইবে না। এতে করে অহনার জীবন আরো কঠিন হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? অহনার জীবনকে সহজ বানানোর কি কোনো উপায় নেই? ওর কষ্ট যে আমি সইতে পারছি না। তুমি যদি কি অহনাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে তুমি দূর থেকে ওর খেয়াল রেখো। ওকে একা অনুভব করতে দিও না। এখন ওর মানসিক ও শারীরিক সাপোর্টের প্রয়োজন। তোমাকেই সেটা হয়ে উঠতে হবে। আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, তোমার এই ভালোবাসা যদি পবিত্র হয়, যদি এতে কোনো খাদ না থাকে, তাহলে যেন তোমার ভালোবাসা পূর্ণতা পায়। অতীতের ভাবনা থেকে বেরিয়ে এসে সুনীতি অহনাকে বলে, তুই তো পারিস অতীত নিয়ে পড়ে না থেকে জীবনটাকে নতুন করে সাজাতে। অহনা বলে, এসব তুই কি বলছিস? এখন তুই গর্ভবতী, তাই এই অবস্থায় কিছুই সম্ভব নয়। কিন্তু সন্তান জন্মদানের পর তুই তো নতুন জীবন শুরু করে। আমি শুধু আরাফাতকেই ভালোবাসি। ও ছাড়া আমার জীবনে আর কারো জায়গা হবে না রে। জীবন আবেগ দিয়ে চলে না রে। এমনও তো হতে পারে অন্য কেউ তোকে ভীষণ ভালোবাসবে, আমাকে না হয় ভালোবাসবে, কিন্তু আমার সন্তানকে ভালোবাসবে এবং ভালো রাখবে। এবং কাউকে কি আমি পাবো এমন? বল আমাকে। আল্লাহ সহায় হলে পেয়েও যেতে পারিস। অহনা আর এই বিষয় নিয়ে কথা বাড়ায় না। আর কিছুক্ষণ টুকটাক কথা বলে তাদের কথা সমাপ্ত হয়। সেদিন রাতেই হঠাৎ করেই অহনার ব্লিডিং শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে জরুরি ভিত্তিতে সিজার করতে হবে, না হলে বাচ্চা এবং মা দুজনেরই জীবন সংকট হবে। অহনার মা তো একদম কান্নাকাটি শুরু করে দেয়। সুনীতিও এই খবর পেয়ে দ্রুত হসপিটালে ছুটে আসে। অভিক তখন সিলেটে ছিল বিধায় আসতে পারেনি। সৌভাগ্যক্রমে সাগর কিছুদিনের ছুটিতে বাড়িতে এসেছিল। সুনীতি এটা জানতো, তাই সে সাগরকে ফোন করে বিষয়টা জানালো। সাগর দ্রুত ছুটে এলো হাসপাতালে। অহনার মামা অসুস্থ থাকায় তিনি হাসপাতালে আসেননি। অহনার মামাতো ভাইও কিছুটা অজ্ঞ এইসব বিষয়ে। সাগর হাসপাতালে এসেই অহনার জন্য রক্তের ব্যবস্থা করলো। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসকদের সাথে কথাবার্তা বলল। অবশেষে অপারেশন সাকসেসফুলি হয়ে গেল। অহনা একটি কন্যা সন্তানের জন্ম দিল। অহনা সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু অহনার বাচ্চাটা প্রিম্যাচিউর বেবি হওয়ায় বেশ সমস্যা দেখা দিল। তাকে বেশ কিছুদিন হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হলো। এরই মধ্যে আবার নিউমোনিয়া দেখা দেওয়ায় পরিস্থিতি আরো বাজে হয়ে গেল। অহনা এই সময় প্রচন্ড ভেঙে পড়েছিল। তখন সাগর অহনার পাশে ছিল, তাকে মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছিল ক্রমশ। প্রতিদিন অহনার মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করা লাগতো। সাগর সবসময় অহনার সাথে যেত। এতে করে অহনা অসহায় বোধ করতো না। সাগর যেন অহনার ভরসার স্থল হয়ে উঠেছিল। কিছুদিনের মধ্যেই অহনা আর সাগরকে নিয়ে অহনার মামির সন্দেহ হয়। তিনি অহনাকে এইসব নিয়ে খোঁটা দিতেই অহনা ভীষণ অপমান বোধ করে এবং সাগরকে ভীষণ বাজেভাবে অপমান করে বলে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে। সাগর সেদিন কিছুই বলে না, কিন্তু তবুও সে আড়াল থেকে সবসময় অহনার পাশে থেকেছে, যা অহনা বুঝতে পেরেছে। অহনার মেয়েকে নিয়ে 2 বছর যাবৎ বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হয়েছে নানান সমস্যার সব সময়। সাগর দূর থেকেই অহনাকে সাহায্য করেছে। অহনা সাগরের এই খেয়াল রাখার প্রবণতা দেখে আন্দাজ করতে পেরেছে অনেক কিছুই, কিন্তু সমাজের কথা ভেবে পিছিয়ে থেকেছে। আজ সুদীর্ঘ 2 বছর পর কি হবে তাদের সম্পর্ক? কোথায় গিয়ে দাঁড়াবে তাদের এই সম্পর্কের সমীকরণ, তা জানার অপেক্ষায় আছে সবাই। সাগর এবার একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আর কোনো লুকোচুরি নয়। সে নিজের পরিবারকে অহনার ব্যাপারটা জানিয়ে দেবে। এমনিতেই পরিবার থেকে বিয়ের চাপ আসছে। অহনার কথাটা জানানোর পর যা হবার হবে। অহনা যদি তাকে ফিরিয়ে দেয় তো আজীবন একা থাকবে। তবুও সাগর এত সহজে হার মানবে না, এটাই তার পণ। সুনীতি আজ সকাল সকাল অহনার বাসায় চলে এসেছে। অহনা তার অনলাইন বিজনেসের কাজ সামলে একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় সুনীতির আগমনে সে থতমত খেয়ে যায় এবং বলে, তুই হঠাৎ? সুনীতির কোলে ছিল অভিক্ষা। আমাদের ছোট্ট অভিক্ষা এখন অনেক বড় হয়েছে। তার বয়স প্রায় 3 বছর।
অহনাকে দেখা মাত্রই অভিজ্ঞা তার কোলের কাছে চলে আসে। অহনা অভিজ্ঞাকে কোলে তুলে নিয়েই নিজের ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে বলে, ভাগ্যিস আমার মায়া আমায়া এখন ঘুমিয়ে আছে, না হলে কি যে কান্না শুরু করতো। মেয়েটা আমার এত হিংসুটে হয়েছে। সুনীতি অহনার উদ্দেশ্যে বলে, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। হুম, সেটা তো বুঝতেই পারছি, না হলে কি আর তুই এত সকাল সকাল আমার এখানে আসতি? আমাকে যে এখানে আসতেই হতো তোর জীবনটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। মানে কি বলতে চাইছিস তুই? দেখ অহনা, তুই নিজের অনুভূতিকে লুকিয়ে রেখে কোনো লাভ পাবি না। ছোট থেকেই আমি তোকে চিনি। তোর চোখ দেখেই তোর মনের কথা বলতে পারার সক্ষমতা আমার আছে। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। আজ সাগর ওর পরিবারকে রাজি করিয়ে এখানে তোকে দেখাতে নিয়ে আসবে। তুই কিন্তু এবার আর ওকে ফেরাবি না। অহনা বিস্ময়ের সাথে বলে ওঠে, এটা হতে পারে না, তুই ওকে না করে দে। আমি ওকে না করব না। এবার তোকে হার মানতে হবে। অনেক কষ্ট দিয়েছিস ছেলেটাকে, ও এতদিন তোর জন্য অপেক্ষা করেছে, এখন আর না। এবার তুইও তোর মনের কথাটা শোন, সমাজকে পরোয়া করিস না। সাগর আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করে। ওর জীবন তো একদম ফ্রেশ, কত ভালো মেয়ে ওর জন্য তৈরি আছে। সেখানে ও কেন আমার মতো একটা সন্তানের মাকে বিয়ে করবে? নিজেকে এতটাও ছোট ভাবিস না অহনা। সাগর স্পষ্ট করে বলে দিয়েছে, এবার যদি তুই ওকে ফিরিয়ে দিস তাহলে ও আজীবন অবিবাহিতই থাকবে। এখন তুই ভেবে নে তুই কি করবি। অহনা দ্বিধার মধ্যে পড়ে যায়। এখন সে কি করবে? সালমা খন্দকার হতবাক হয়ে যান সাগরের কথা শুনে। প্রথমে যখন সাগর বলেছিল তার একটি পছন্দের মেয়ে আছে এবং সেই মেয়েকেই বিয়ে করতে চায়, তখন সালমা খন্দকার অনেক খুশি হয়েছিলেন। কিন্তু যখন জানতে পারলেন সেই মেয়ে বিধবা এবং এক সন্তানের মা, তখনই তিনি বেঁকে বসলেন। হতাশ স্বরে বলেন, তোমার জন্য কত ভালো ভালো মেয়ের সম্বন্ধ আসছে, আর তুমি কিনা একটা বিধবা এক সন্তানের মাকে বিয়ে করতে চাইছো? আমি এটা মানতে পারবো না। সাগর স্পষ্ট বলে দেয়, মানা না মানা তোমার ব্যাপার, কিন্তু আমার শেষ কথা এটাই যে যদি আমি বিয়ে করি তো ওই মেয়েকেই করব, আর না হয় আজীবন অবিবাহিত থাকব। এখন বাকিটা তোমাদের ইচ্ছা। সালমা খন্দকার অনেক আশা নিয়ে সাজিদের উদ্দেশ্যে বলেন, তুই অন্তত তোর ভাইকে বোঝা, ও আবেগে অন্ধ হয়ে গিয়েছে। সাজিদ বলে, সাগরের আর আবেগের বয়স নেই আম্মু, ও যা সিদ্ধান্ত নিয়েছে ভেবেই নিয়েছে। তুমি আর এত আপত্তি জানিও না, না হলে হিতে বিপরীত হবে। ও যা জেদি ছেলে, একবার যা বলেছে তাই করবে। তুমি কি চাও যে তোমার ছেলে আজীবন অবিবাহিত থাকুক? এবার ইভাও বলে ওঠে, আপনি সমাজের কথাকে এত গুরুত্ব দেবেন না। সে তো আমি বিদেশি বলেও সমাজে অনেকে অনেক কিছুই বলেছে, তবুও তো আপনি আপনার বড় ছেলের স্বার্থে আমায় মেনে নিয়েছেন। তাহলে নিজের ছোট ছেলের ভালোবাসাকেও পূর্ণতা পেতে দিন। ইভা এখন বেশ ভালোই বাংলা বলা রপ্ত করে নিয়েছে। ইভার কথা শুনে সালমা খন্দকার কিছুক্ষণ ভেবে বলেন, তোমরা সবাই ঠিকই বলেছ। আমার সমাজের মানুষের এত কথায় গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমি আমার নিজের ছেলের সুখকেই গুরুত্ব দিব। আমার আর কোনো আপত্তি নেই। আমি ওই মেয়েকে দেখতে রাজি আছি। সবাই ভীষণ খুশি হয়ে যায় সালমা খন্দকারের এই সিদ্ধান্তে। অবশেষে তার শুভ বুদ্ধির উদয় হয়। এরই মধ্যে সাজিদ ও ইভার ছেলে সার্জিস ছুটে আসে। সার্জিসের বয়স এখন 5 বছর। বাংলাদেশি বাবা এবং আমেরিকান মায়ের সন্তান হওয়ায় তার দৈহিক গঠন ভীষণ আকর্ষণীয়। গায়ের রং ভীষণ ফর্সা, চোখের মনি নীল রঙের, ঠোঁটও বেশ লাল, যদিও তার চুল স্বাভাবিক বাঙালিদের মতোই কালো। সব মিলিয়ে ভীষণ সুন্দর চেহারা। সার্জিস এসেই তার বাবা মায়ের উদ্দেশ্যে বলে, আমরা কি এখন চাচ্চুর জন্য পাত্রী দেখতে যাব? সাজিদ নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, লিটিং চ্যাম্প, তুমি তৈরি হয়ে নাও। ছোট্ট সার্জিস ভীষণ মজা পায় ব্যাপারটায়। সে বলে, চাচ্চুর বিয়েতে আমরা অনেক বেশি আনন্দ করব। একদম। অভিক আজ ঢাকায় ফিরেছে। বাসায় এসে সুনীতি আর অভিজ্ঞাকে না দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে অভিক। রাহেলা খাতুনের মাধ্যমে জানতে পারে সুনীতি অভিজ্ঞাকে নিয়ে অহনাদের বাড়িতে গেছে। এখন সেও
অহনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অহনাদের বাড়িতে প্রবেশ করেই অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সেখানে সোফার মধ্যে সাগরের পুরো পরিবার বসে আছে। সাগর অভিককে দেখা মাত্রই সেলুট দেয়। অভিক সাগরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে? তখনই সুনীতি অহনাকে সাথে করে নিয়ে এসে বলে, ওরা সবাই অহনাকে দেখতে এসেছে। সুনীতির কণ্ঠ শুনেই সাগর অহনার দিকে তাকায়। অহনার দিকে তাকাতেই সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। অহনা এমনিতেই অনেক সুন্দরী দেখতে, আজ যেন তার সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাকে দেখে মনেই হচ্ছে না তার 2 বছর বয়সী একটা মেয়ে আছে। সালমা খন্দকারও অহনাকে দেখে খুশি হন। সুনীতি অহনাকে নিয়ে এসে সবার সামনে বসায়। অহনা এবং তার মা এবং মেয়েকে নিয়ে আলাদা অ্যাপার্টমেন্টে থাকে। মামার বাড়ি থেকে অনেক আগেই চলে এসেছে, তাই অহনার তরফ থেকে এখানে শুধু সুনীতি আর অহনার মাই রয়েছে। সালমা খন্দকার সুনীতিকে বলেন, এতদিন পর তোকে দেখে ভালো লাগলো। তোর বাবা মায়ের মৃত্যুর পর অপরাধ বোধের কারণে কখনো তোর মুখোমুখি হতে পারিনি। অতীতের জন্য আমি সত্যি ভীষণ লজ্জিত। সুনীতি বলে ওঠে, অতীতের কথা এখন বাদ দাও না ফুফু, এখন তোমরা বর্তমান নিয়েই ভাবো। আমার মনে হয় কারোর জন্য কোনো ক্ষোভ নেই। সাজিদ ভাইকে তো অনেক আগেই বলে দিয়েছিলাম এটা। অহনার মা সবার মধ্যে বলে ওঠেন, আমার মেয়েটার জীবন বড্ড অগোছালো। জন্মের পর থেকেই অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে ও। ওর যখন 5 বছর বয়স তখন ওর বাবার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তার 1 বছরের মাথায় ওর বাবা মারা যায়। এরপর আমি অনেক কষ্টে ওকে বড় করি। ওর বিয়ের পর ভেবেছিলাম একটু সুখের দেখা পাবে, কিন্তু সেই সুখও চিরস্থায়ী হলো না। কথা বলতে বলতেই তার চোখে জল চলে আসে। তিনি সেই জল মুছে বলেন, আমি চাই এবার আমার মেয়েটাকে একটু সুখে থাকুক। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমার মেয়েকে তার অতীত নিয়ে খোঁটা না দিয়ে সাদরে গ্রহণ করতে পারলে করুন, না হয় আর কথা আগানোর কোনো দরকার নেই। সালমা খন্দকার বলেন, আপনি একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে যখন আমার ছেলে পছন্দ করেছে, তো আমাদের বাড়িতে আমরা ওকে একদম রানী করেই রাখবো, কোনো অযত্ন হতে দিব না। এর মধ্যেই অহনা বলে ওঠে, আমার একটাই কথা, আমার মেয়ে আমার সাথেই থাকবে সব সময়। যদি আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা থাকে, তো এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সালমা খন্দকার হেসে বলেন, এটা তো কোনো ব্যাপারই না। আমরা তো একটা নাতনিও পাচ্ছি সাথে। তোমার সাথে সাগরের বিয়ে হলে তোমার মেয়েও আমার নাতনিই হবে। সবাই মিলে মিশে থাকবো। অহনা স্বস্তি পায় এটা শুনে। সব ঠিক হবার পর বিয়ের দিন তারিখও ঠিক হয়। সাগর এবং অহনা দুজনের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। অহনা ও সাগরের বিয়ে উপলক্ষে চারিদিকে চলছে সাজসজ্জা। একটা কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই ভীষণ আনন্দের সহিত আনন্দ উদযাপন করতে ব্যস্ত। অহনা যেন জীবনের নতুন শুরুর আনন্দ পেতে চলেছে। অহনার মাও নিজের মেয়ের জীবনের নতুন প্রারম্ভের সাক্ষী হতে চলেছেন। তবে সব থেকে বেশি খুশি তো আমাদের সাগর। তার এতদিনের একতরফা ভালোবাসা যা তাকে গুমড়ে মেরেছে, আজ তা সফলতার মুখ দেখবে। এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে। আজ সাগরের একটা কথা ভীষণভাবে মনে পড়ছে। মন থেকে চাইলেই সব পাওয়া যায়। তাই হয়তো আল্লাহ আজ সাগরের এত বড় ইচ্ছাটা পূরণ করতে চলেছেন। সাগর বর বেশে একদম তৈরি হয়ে নিয়েছে, অপেক্ষা তার কোণে আসার। সাগরের অপেক্ষা আর সইছে না। এরই মধ্যে সুনীতি অহনাকে ধরে নিয়ে এলো। বধূ বেশে অহনাকে ভীষণ সুন্দর লাগছে। তার পরনে একটি লাল বেনারসি শাড়ি। সাগর মুগ্ধ হয়ে গেল অহনার এই রূপ দেখে। অহনার মা আমায়াকে কোলে নিয়ে আসেন। আমায়া তা এখনো খুব ছোট হওয়ায় বুঝতে পারছে না আজ কি হচ্ছে। অভিক তার মেয়েকে অভিক্ষা বলে কোলে নিয়েই এদিকেই তাকিয়ে আছে। একটু দূরেই ইভা ও সাজিদের সাথে হাত ধরে দাঁড়িয়ে আছে সার্জিস। অভিক্ষা অবাক চোখে তাকিয়ে আছে সার্জিসের দিকে। অভিক্ষা নিজের মেয়েকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছো মামনি? বছর তিনেকের অভিক্ষা ভাঙা ভাঙা গলায় বলল, নীল, নীল চোখ। অভিক স্মিত হাসে। অহনাকে সাগরের পাশে বসানো হয়।
কাজী বিয়ের কার্যক্রম শুরু করে দেন। একটু পর কাজী কবুল বলতে বলে সাগর বিন্দু মাত্র অপেক্ষা না করে কবুল বলে দেয়। কিন্তু অহনাকে কবুল বলতে বলায় সে কিছুটা সময় নেয়, চোখটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নেয়। একবার নিজের মেয়ে আমায়ারার দিকে তাকায়। সে নিজের পরিবারহীন হয়ে যেভাবে বড় হয়েছে, নিজের মেয়েকে সেই জীবন সে দিতে চায় না। অহনা চায় তার মেয়ে সবার ভালোবাসায় বেড়ে উঠুক। আর এই পরিবার যখন তার মেয়েকে এত সহজে মেনে নিচ্ছে, তখন তো তার আর এই নিয়ে কোনো চিন্তাই নেই। অহনা সাগরকে যতটুকু বুঝেছে, সে যে আমায়রাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসবে, এতে কোনো সন্দেহ নেই। আমায়রাও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে না। সর্বোপরি অহনা নিজেও একটা সুন্দর জীবন পাবে। এসব কিছু ভেবে অহনা চোখটা বন্ধ করে প্রশান্তির সহিত বলে, আলহামদুলিল্লাহ, কবুল। ব্যাস, সবাই আনন্দে হাসি দেয়। সাগরের খুশিও দেখার মতো ছিল। এ যেন অমূল্য কিছু পাওয়ার আনন্দ। বিয়ের পর আসে বিদায়ের পালা। অহনার মা সাগরের হাত ধরে অনুরোধ করে বলেন, আমার মেয়েটাকে একটু সুখে রেখো বাবা। ও যে বড্ড সুখের কাঙ্গাল। জন্মের পর থেকে অনেক দুঃখ সয়েছে, এবার যেন একটু সুখের দেখা পায়। আপনি চিন্তা করবেন না আন্টি, অহনাকে আমি নিজের জীবন দিয়ে আগলে রাখবো, সাথে আমায়রাকেও। বলেই সাগর আমায়রাকে নিজের কোলে তুলে নেয়। কোলে নিয়েই আদর করতে থাকে। এই দৃশ্য দেখে সবার চোখ জুড়িয়ে যায়। অহনার মায়ের চোখ তো একদম জলে ভরে আসে। বাসর ঘরে আমায়রাকে কোলে নিয়েই বসে আছে অহনা। একটু আগেই ও ঘুমিয়েছে, কিন্তু ওকে কোথাও রাখবে সেটা বুঝতে পারছে না অহনা। এরই মধ্যে সাগর এসে অহনাকে বলে, তুমি ওকে আমাদের মাঝেই শুইয়ে দাও। কিন্তু আজ তো জড়তার কারণে থেমে যায় অহনা। সাগর মুচকি হেসে বলে, আমার কোনো সমস্যা নেই, ও তো আমাদেরই মেয়ে, তাই আমাদের মাঝে থাকতেই পারে। সাগরের মুখ থেকে আমাদের মেয়ে কথাটি শুনে থমকে যায় অহনা। সাগর অহনার পাশে বসে বলে, আজ তোমাকে আমি কিছু বলতে চাই, যা না বললে হয়তো আমি শান্তি পাবো না। এই অপরাধ বোধ যে আমায় সব সময় জ্বালিয়ে মারে। আমি জানি তুমি কি বলতে চাও। জানো, সুনীতি আমায় সব বলেছে, যে আমার আর আরাফাতের বিয়ের দিন আসল ঘটনাটা কি ঘটেছিল। সাগর দুই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি সবকিছুর জন্য ভীষণ লজ্জিত। আমার জন্য তোমাকে কতই না। তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কেন ক্ষমা চাইছো? এখানে তো তোমার কোনো দোষ ছিল না, বরং তুমি সেদিন আমায় ফিরিয়ে দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছিলে। হ্যাঁ, তুমি এতদিন কতটা গোপন রাখার জন্য আমাকে খারাপ লেগেছিল, কিন্তু সুনীতি আমায় সবটা বুঝিয়ে বলায় আমি বুঝতে পারি। সাগর স্বস্তির নিঃশ্বাস নিয়ে অহনার হাতটা নিজের কাছে টেনে নিয়ে তার হাতে চুমু খেয়ে বলে, ব্যাস, আমার জন্য এটাই যথেষ্ট। এখন শুধু আমি বাকি জীবন তোমার সাথেই থাকতে চাই, তোমার মন রাঙিয়ে দিতে চাই। সবাই জীবনে দ্বিতীয়বার সুযোগ পায় না, আমি পেয়েছি, এটা আর হারাতে চায় না। আমিও। বলেই দুজনে একসাথে হেসে ওঠে। অভিজ্ঞাকে খুব ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু অভিজ্ঞা কিছুতেই ঘুমাচ্ছে না, একদম অভিকের গলায় লেপ্টে আছে। অভিক নিজের মায়ের এহেন কাণ্ড দেখে সুনীতিকে দেখিয়ে বলে, দেখেছো মেয়েটা কত জেদি হয়েছে, আমাকে ছাড়ছেই না। সুনীতি হালকা হেসে বলে, ও বোধহয় বুঝতে পেরেছে যে কাল তুমি আবার আমাদের ছেড়ে ক্যাম্পে চলে যাবে, তাই ছাড়তেই চাইছে না। তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে তোমার সাথে নিয়ে যাও। শুধু মেয়েকে কেন, মেয়ের মাকে নিয়ে যাব ভাবছি। যাবে কাল আমার সাথে? সুনীতি বলে, যেতে তো আমিও চাই, কিন্তু বাড়ির এইদিকে সব তো সামলাতে হবে। বাবার শরীর বেশ ভালো না, মা একা সবকিছু সামলাতে পারে না, তাই আমাকেও এখানেই থাকতে হবে। অভিক সুনীতিকে বলে, তোমার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো। তুমি যেভাবে আমার পরিবারকে সামলাচ্ছ তা ভোলার মতো নয়। সুনীতি হালকা হেসে বলে, এটা তো আমারও পরিবার, আমি সামলাবো না তো কে সামলাবে? সুনীতির কথায় অভিকের মন জুড়িয়ে যায়। সে আচমকায় সুনীতিকে নিজের কাছে টেনে নেয়। অভিজ্ঞা তখনও ঘুমায়নি, তাই সুনীতি চোখ দিয়ে ইশারা করে। অভিজ্ঞা অন্যদিকে তাকিয়েছিল। এই সুযোগে অভিক সুনীতির কপালে চুমু খেয়ে বলে, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার জীবনটা এত সুন্দর করে তোলার জন্য।
আমাকে আমার রাজকন্যা উপহার দেওয়ার জন্য। সুনীতিও বলে, তোমাকেও ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, বিপদে আপদে আমার ঢাল হয়ে দাঁড়ানোর জন্য, সর্বোপরি আমার মন রাঙিয়ে দেওয়ার জন্য। সুনীতি, অভিক, অভিক্ষা তিনজনে একসাথে দাঁড়িয়ে, কি সুন্দর একটা সুখী পরিবার। আজ যেন তাদের কাহিনী পরিপূর্ণ। অভিক নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে, আমি চাই আমার জীবনে জীবনে সর্বোচ্চ সুখী হোক, কোনো দুঃখ যেন ওকে স্পর্শ না করে। এজন্য আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করব। সুনীতি বলে, তুমি তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলেই আমাদের মেয়েকে সেরাটা দিয়ে বড় করে তুলব। বলেই তারা দুজনে অভিক্ষার গালে চুমু খায়। ছোট্ট অভিক্ষা বাবা মায়ের আদর পেয়ে খিলখিল করে হেসে ওঠে। আজ সেই হাসি দেখে জুড়িয়ে যায় তার বাবা মায়ের দুই চোখ। হয়তো একদিন এই হাসি অন্য কারোরও চোখ জুড়িয়ে দিবে।